আচমকা মনে হলো মাটিটা হালকা দুলে উঠল। ক্ষীণ চাঁদের আলোয় মন্দিরের দৌড়ে এসে দাঁড়ালো আর একটা ভয়ঙ্কর রাক্ষসে অবচ্ছায়া। ঠিক এমন সময় মাটিটা এত জোরে দুলে উঠল যে আমরা ডাল সামলাতে না পেরে পড়ে গেলুম একেবারে। উঠতে না উঠতেই আবার একটা দুলুনি। ধীরে ধীরে সেই দুলুনি এক ভয়াবহ প্রলয়ের আকার ধারণ করলো। গাছপালা বাড়িঘর ভেঙে পড়ছে, নদীর জল এসে দখল নিচ্ছে উপত্যকায়। নদীর জল ভীম বেগে দুলতে আরম্ভ করেছে। ধীরে ধীরে অর্ধেক গ্রামকে গ্রাস করে ফেলল সেই প্রলয়। আতঙ্কে আমার হাত পা অবশ হয়ে আসছিল, আর ঠিক এমন সময় লক্ষ্য করলাম একজন মানুষ যখন মারা যায় তখন তার মনের চাপা অনুভূতিগুলো কোথায় যায় বলুন তো? কোথায় যায় তার দুঃখ, কষ্ট, যন্ত্রণা? সব কি তার সাথেই শেষ হয়ে যায়, নাকি বারবার ফিরে আসে ভয়াবহ চেহারায় মৃত্যুর ওপার থেকে? বিভা ক্যাফেতে আজ শুনবেন সৌমিকদের কলমে কালীগুণিন সিরিজের নতুন গল্প আপাই ঘাতকের আগমন। গল্প পাঠে কৌশিক। আজ শুনবেন প্রথম পর্ব। গোমস্তা ভবতোষের গরুর গাড়িটা ৩-৪খানা গাঁয়ের খাজনা কুটি থেকে খাজনা আদায় করে নিজের পাইক পেয়াদা নিয়ে দিনান্তে যখন ঘোড়া পোঁতা গায়ের সীমানায় প্রবেশ করল, তখন সূর্য পশ্চিমে হেলে পড়েছে। আজ ভবতোষ সহ পাইকদের মনে স্ফূর্তির অভাব নেই। একে তো গরিব গুরব প্রজাগুনোর গলায় পা রেখে অনেকখানি বেশি খাজনা আদায় করা গিয়েছে। তদুপরি বিধবা কুসুমের ২.৫ বিঘে বাগান জমিটা নিয়ে যে টানাপোড়েন ছিল, সেইটেও দখলে এসেছে। কুসুমের স্বামী রাধাচরণের বাপ বিপ্রচরণকে বর্তমান জমিদার পরিতোষ রায়ের পিতা পরিমল রায় ব্রহ্মস্ব হিসেবে ২.৫ বিঘা নিষ্কর জমি দান করেছিলেন। বাপের মৃত্যুর পরে পরিতোষ বেশ কয়েকবার জমিটা ফেরত নিতে চেয়েছে, কিন্তু শ্বশুর এবং স্বামীর মৃত্যুর পরেও তেজি বামনি বিধবা কুসুম রুখে দাঁড়িয়েছে। পরিতোষ আর তোড়জোড় না করলেও বিষয়টা মানে লেগেছিল গোমস্তা ভবতোষের। সে এই তালুকের দুর্দান্ত দুর্ধর্ষ গোমস্তা। লোকে আড়ালে বলে পিশাচ ভবা। এই গত সপ্তাহে কুসুম বোধ করি নিজের ৮ বৎসরের ছেলেকে নিয়ে সাঁঝের বেলায় গ্রামান্তর থেকে ফিরছিল। পথেই সর্পাঘাতে তাদের মৃত্যু হয়। গাঁয়ের কয়েকজন অবশ্য কানাঘুষো করেছিল যে দুজনকে একসাথে কবেই বা সাপ দংশন করে, কিন্তু সেই সব কানাঘুষোয় কান দিলে গোমস্তার চলে না। বিশেষত তার সম্মুখে দাঁড়িয়ে এসব বলার সাহস কারুরই নাই। কুসুমের জমিটা হাসতে হাসতে দখল করে আজ হৃষ্টচিত্তে বাড়ি ফিরছে গোমস্তা ভবতোষ। হঠাৎ ক্যাচ ক্যাচ ঘড়াং শব্দে গোজানের একখানা চাকা খুলে গাড়িটা কাত হয়ে দাঁড়িয়ে পড়ল। গাড়ির পিছনের দিক থেকে পাইকরা নেমে কইল, চিন্তা করবেন না কর্তা, চাকা এক্ষুনি ঠিক করে দেব। ভবতোষ সন্দিগ্ধ চিত্ত হয়ে কইল, তাড়াতাড়ি হাত চালা হতভাগা, সাজ নেমে পড়ছে যে। পাইকরা ৩জনই অল্প বিস্তর নেশা করেছিল। গাড়োয়ানের অবস্থাও তথৈবচ। সেই পাইকটি ঢুলু চক্ষে হেসে কইল, চিন্তা কিসের কর্তা, যতই সাজ না হোক আমাদের গাড়ি থেকে খাজনা লুটবে, তাও ঘোড়া পোতায় ঢুকে। এত সাধ্যেই কোনো ছোট লোকের নাই। ভবতোষ ছইয়ের আবরণটা একটু তুলেই আবার ফেলে দিয়ে আপন মনে বললে, তা নয় হতভাগার দল, খাজনার লুটবে কে? কিন্তু এতটা পথ সকাল থেকে চক্কর দিয়ে ঠিক এই জায়গাতে এসেই চাকাটা খুলতে হলো। এই কথায় যেন নেশা করে থাকা পাইকদের মগ্ন চৈতন্য ফিরে এলো। তাই তো
বাম দিকের খাঁড়িটার ওই পারে ফাঁসির বাঁওড়। জায়গাটার নামটা কেন এইরকম তা এখন আর কেউ স্মরণ করতে পারে না, কিন্তু ভবতোষের ভয়টা জায়গাটার নাম নিয়ে নয়, কারণটা অন্য কিছু। সে বারংবার তাড়া দিতে দিতে অবশেষে যখন গাড়ির চাকাটা কোনো ক্রমে বসানো গিয়েছে, তখন সাঁঝ পেরিয়ে আঁধার নেমে পড়েছে। আকাশে আজ চাঁদ থাকলেও মেঘের কারণে পথঘাট ঠাওর হচ্ছে না। গাড়োয়ান গাড়ির নিচের শীষ লণ্ঠন দুটো জেলে ঝুলিয়ে দিয়ে পথ চলতে আরম্ভ করলো সাবধানে। ভবতোষও কিঞ্চিত আফিমের নেশা করেছে, কিন্তু সেটা পাইকদের বুঝতে দেয়নি। তাতে নিজের মান থাকে না। পাইক তিনজন আর গাড়োয়ান নিজেদের মধ্যে টুকিটাকি হাসাহাসি রসিকতা চটুলতা করছে। সেই গুনগুন শুনতে শুনতে ভবতোষের চোখের পাতা ভারী হয়ে আসছে। ঢুলুনিটা কতক্ষণ ছিল ঠিক মনে নেই, তবে হঠাৎই চটকা মেরে যখন ভবতোষের তন্দ্রাটা ছুটে গেল, সে খেয়াল করলো কিছু একটা যেন অস্বাভাবিক লাগছে। চারিদিক কেমন যেন অতি মাত্রায় নীরব। সই থেকে পাইকদের নাম করে ডাকাডাকি করেও কেউ সাড়া না দেওয়ায় আবরণ তুলে বাইরে তাকাতেই ভবতোষ চমকে উঠল। তিনজন পাইকের একজনও গাড়িতে নেই। এ আবার নেশা বেশি হয়ে ঢুলে ঢুলে পড়ে গিয়েছে নিশ্চয় চলন্ত গাড়ির ঝাঁকুনিতে। নিজের পাশে রাখা খাজনার পেটিটা আঁকড়ে ধরে ভবতোষ গাড়োয়ানকে হাঁক দিল, জলদি চালা মুনিয়া, সোজা সদর কুটি। মনিবের আদেশে গাড়োয়ান দ্বিগুণ জোরে গাড়ি হাঁকিয়ে দিলে। ভিতরে বসে সম্ভাব্য অসম্ভাব্যের দোলাচলে দুলতে থাকলো ভবতোষ। নানান চিন্তার মাঝেই হঠাৎ জংলি ফুলের গন্ধ আর পানা ডোবার গন্ধ নাকে আসতে বিস্মিত হয়ে ছই তুলতেই ভবতোষ চমকে উঠল। এ কোথায় এগিয়ে চলেছে গাড়ি? এ যে একেবারে ফাঁসির বাঁওড়ে এসে উঠেছে গাড়ি। আরো এগিয়ে চলেছে ভিতরের দিকে। অন্ধকারেই গাড়োয়ানকে অনুমানে ঠাওর করে ভবতোষ বলল, এ কোথা নিয়ে এলি জানোয়ার? নেশা কত করেছিস হতচ্ছাড়া? তোর চাকরি আজ শেষ। আবার এগিয়ে চলেছিস কোথা? থাম বলছি। গাড়ি কিন্তু থামার লক্ষণ নাই। আবার চিৎকার করতে গিয়ে হঠাৎ ভবতোষ চমকে উঠল। তাই তো, এত নিস্তব্ধ কেন সবকিছু? গরুগুলোর খুঁড়ের শব্দ হচ্ছে না কেন? মুনিয়া গাড়োয়ানের ছায়া শরীরের দিকে চেয়ে কাতর স্বরে ভবতোষ কিছু বলতে যাচ্ছে, হঠাৎ আকাশের মেঘ সরে গিয়ে আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। আর ভবতোষ হতবাক হয়ে দেখল তার গাড়োয়ান বা গরু কিছুই নেই। তার বদলে গাড়িটা অবলীলায় টেনে নিয়ে চলেছে একটা অতি কায় লোমশ শরীর। ভবতোষ কয়েকবার কাঁপা গলায় ভূত! বলার পরে মূর্তিটা নিজের ঘাড় ফেরালো পিছনে, আর ভবতোষের বুকের ভিতর থেকে তীব্র দম ফাটা একটা আর্তনাদ বেরিয়ে এসে গায়ের বাতাসে ছড়িয়ে পড়ল। সে মর্মান্তিক মরণ চিৎকার আশেপাশের গাঁয়ের অনেক লোক শুনল রাতে। পরদিন ভোরে বড় রাস্তার পাশের একটা ন্যাড়া শাল গাছের শুকনো শাখাগুলোতে চারটে মৃতদেহ গাঁথানো অবস্থায় পেল গ্রামের চাষিরা। আর ভবতোষের ছিন্ন ভিন্ন বিভৎস দেহটা পাওয়া গেল কিছুটা দূরে বাঁওড়ের ধারে। বেলা বাড়লে পরে সদর থেকে সাইকেল নিয়ে পুলিশের দল এসে লাশ নামিয়ে আনলে পর দারোগা বাবুও শিউরে উঠল। লোকগুলোকে যেন ইঁদুরের মতো যন্ত্রণা দিয়ে ছিঁড়ে খুঁড়ে মারা হয়েছে তীব্র আক্রোশে। আর সব থেকে অদ্ভুত যে ব্যাপার তা হলো সবকটি মৃতদেহেই তাদেরই রক্ত দিয়ে যেন অপটু হাতে ঠোঁটে অস্থরঞ্জনী আর চোখে স্থূলভাবে কাজল পরানো হয়েছিল।
কেউ যেন রক্ত দিয়ে মৃতদেহগুলোকে নারী রূপ দিয়ে নিজের তীব্র জিঘাংসা মিটিয়েছে। সেই রক্ত শুকিয়ে জমাট বেঁধে কদাকার রূপ নিয়েছে। দারোগা প্রবীণ মানুষ, এই চৌকিতে সদ্য বদলি হয়ে এসেছে। সে গাঁয়ের লোকেদের ডেকে কইল, আচ্ছা, এ গায়ে বা আশেপাশের গায়ে এমন কোনো পুরুষ মানুষ আছে যার ওই মেয়ে লোকদের প্রতি তীব্র ঘৃণা বা ক্ষোভ রয়েছে? বা এরমটাও হলে হবে যে কোনো মেয়ে মানুষের থেকে কখনো না কখনো কোনো ভয়ানক আঘাত পেয়েছে। আচ্ছা, তোমরা এমন কাউকে চেনো? উপস্থিত প্রজাদের মধ্যে তৎক্ষণাৎ ভারী তাড়া পড়ে গেল। অনেকেই তাড়াতাড়ি বাড়ির পানে রওনা হলো। বাকিদের মুখ দেখে অভিজ্ঞ দারোগা অনুমান করলে যে এরা সম্ভবত কারুর ভয়ে মুখ খুলছে না। দারোগা আশ্বাস দিয়ে বললে, আহাব, কোনো ভয় নাই, আমি এই চৌকির দণ্ডমুণ্ডের কর্তা। আরে আমি তো বলছি, বলো বলো তার নাম কি? বৃদ্ধ রাসবিহারী মুখের সুপারিটা ফেলে দিয়ে শুষ্ক স্বরে কইল, নাম বলতে ভয়ের কিছু নেই সাহেব, সে নিয়ে কেউই ভীত নয়। তার নাম বীরেন, বীরেন রায়। সেই করেছে এসব। কিন্তু সে নিজের লোকেদের মানল কেন? দারোগা একটা সূত্র পেয়ে মনে মনে উৎফুল্ল হয়ে শুধালো, তবে এই বীরেন রায় হত্যাকারী হবে। আচ্ছা, কে সে? কোথায় বাড়ি? রাসবিহারী আঙুল তুলে কইল, জমিদার পরিতোষ রায়ের একমাত্র পুত্র সে। বটে, তবে তাকে এখনই গ্রেফতার করব, তারপর কোতোয়ালিতে নিয়ে গিয়ে আছে সে। বৃদ্ধ লোকটি আস্ফালন শুনে তার দিক থেকে চোখ ঘুরিয়ে কাঁধের গামছাটা ঠিক করে হাঁটা দিল নিজের কুটিরের অভিমুখে। আর 2-4 পা এগিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে পিছন ঘুরেই কইল, না, বীরেন বীরেন বেঁচে নেই সাহেব। কিছুদিন আগেই ভয়ানক ভাবে হত্যা করা হয়েছে তাকে। আপনি তখন ছিলেন না তো, আগের সাহেব জানে। হ্যাঁ, তবে যে বললে এই বীরেনি ভবতোষদের খুনি? এখনো এখনো তাই বলছি হুজুর। তবে বীরেনকে হত্যা করেছে কারা? বৃদ্ধ রাসবিহারী সবার অলক্ষ্যে বোধ হয় গামছার খুঁট দিয়ে চোখের কোলটা মুছে নিয়ে কইল, একটি একটি মেয়ে, মেয়ে নয়, রাক্ষসী, পিশাচিনী। ও কি! রাসবিহারী চলে গেলে পরে আরো একটু জিজ্ঞাসাবাদ করে দারোগা বিফল হয়ে চলে গেল। তবে তার মনে খটকা লেগে রইল। দারোগাও জন্মসূত্রে পাড়া গাঁয়েরই মানুষ। ছোটবেলা থেকেই অনেক রকম দেখেছে, শুনেছে। পুলিশ কর্মচারী হয়েও শহুরে লোকেদের মতো সে অলৌকিক ঘটনায় পুরোপুরি অবিশ্বাসী হতে পারেনি আজও। তার মন গাইতে আরম্ভ করল, এই হত্যাকাণ্ডই কি বীরেন নামক হতভাগ্য ছেলেটির একমাত্র প্রতিশোধ ছিল, নাকি নাকি আরো জিঘাংসা বাকি রয়ে গিয়েছে তার মনে? ভাগ্য বোধ হয় দারোগার মনের কথা বুঝতে পেরে মিটি মিটি হেসেছিল তখন, কারণ সময়ের গর্ভে তখনও আরো অনেক হত্যালীলা বাকি রয়ে গিয়েছে। আমি আমার যাওয়ার পত্র আগেই দিয়েছিলুম। রায়দিঘড়া পৌঁছে দ্বিপ্রহরের প্রথম ভাগে যখন মুখুজ্জে বাড়িতে প্রবেশ করলুম, তখন দেখি কালীপদ মুখ গোমড়া করে কৌচের উপর বসে রয়েছে।
কৌচের অপর পার্শ্বে কালীপদর দাদা বিষ্ণুচরণ দৈনিক জাবদা খাতা নিয়ে চোখে সোনার চশমা এঁটে ভুরু কুঁচকে কি যেন পরীক্ষা করছে, আর শ্বেত পাথরের প্রকাণ্ড খাওয়ার টেবিলে মন্দাকিনী বৌঠান আর সরজু বৌঠান মিলে মধ্যাহ্নভোজ সাজাচ্ছে। ঢুকেই দুটো বিষয় বুঝতে পারলুম। এক, আমার অপেক্ষাতেই আজ দেরিতে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়েছে। দুই, কালীপদ তার দাদার কাছে কিছু নিয়ে ধমক খেয়েছে। আমি বাইরে হাত পা ধৌত করে কৌচের এক কোণে গিয়ে বসতেই কালীপদ বিমর্ষ মুখে আমার পানে চাইল। বিষ্ণুচরণ খাতা থেকে মুখ না তুলেই বললে, ডাক্তারের দিকে চেয়ে লাভ নেই, আমার প্রশ্নের উত্তর দাও। তোমাকে যে পই পই করে বললাম নতুন কোনো জমিদারি বা তালুক বিক্রি আছে কিনা তার খোঁজ নাও, তেমন হলে কিনে নেব। এই জমিদারির আয় তো আর চলছে না, তো তুমি কি তার খোঁজ নিয়েছো আজও? তুমি থেকে নিজের ভাইকে এই তুমি সম্ভাষণ হলো আসন্ন ঝড়ের পূর্ব লক্ষণ। কালীপদ বললে, আমি কোথায় খোঁজ নেব দাদা? বটে, আমি কোথা থেকে খোঁজ নিয়ে হতভাগা? এই জমিদারি যে এতখানি বাড়িয়েছি তা কোথা থেকে হলো? কখনো খোঁজ নিয়েছো? নিজের ভাগের আয়পত্তর কিছু হিসেব রাখো। আমি চোখ মুদলেই তো তুমি। মন্দাকিনী অবগুণ্ঠনের ভিতর থেকে প্রতিবাদ করে বলল, ও কি কথা বড় ঠাকুর, ছি ছি, দিদি দাঁড়িয়ে রয়েছেন তার সামনে। তুমি বাধা দিও না বৌমা, ওকে ধমক না দিলে কোনো কথা কানে তোলে না আজকাল। সে আপনি যত ইচ্ছে ধমক দিন, শুধু অমন অলক্ষণে কথা বলবেন না, সেইটাই বলছি। কালীপদ কটমট করে নিজের স্ত্রীর পানে যেইভাবে চাইল তাতে আমার হাস্য সংবরণ করা কষ্টকর হয়ে উঠল। কালীপদ মরিয়া হয়ে বললে, আচ্ছা বেশ, আমি প্রতিজ্ঞা করছি দাদা, আগামী 1 মাসের মধ্যে যেভাবেই হোক একটা না একটা তালুক বিক্রির খোঁজ আনবই। আজ বিকেলের ডাকনৌকোয় আলিপুরের সদর অফিসে তো যেতেই হবে, তাদের থেকেই খোঁজ আনবো। ঠিক বিক্রি হলেই হবে না, লাভজনক কিনা তাও দেখতে হবে। বেশ, তাই দেখব। এই বৎসরের ফেইল করা ছাত্র যেমন প্রহারেণ ধনঞ্জয় হওয়ার পরে পিতার নিকট পরবৎসরে পাশ করার অভিমান ভরা প্রতিজ্ঞা করে, তেমনি প্রতিজ্ঞা করে কালীপদ আহারার্থে টেবিলে গিয়ে বসল। তারপর আমরা দুজনেও বসলুম। সম্ভবত আমি আসচি জেনেই আমার পছন্দের খাদ্য তালিকায় উঁকি দিচ্ছে পাত জুড়ে। কাঁসার ঝকঝকে বিরাট থালার অর্ধভাগে স্তূপ করা শিউলি ফুলের মতো ঝরঝরে অন্ন, তার উপরে ক্ষুদ্র পেতলের কটরিতে গাওয়া ঘি, পাতের ডান দিকে খোসা ছাড়ানো গোটা পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা আর ডাঁটি সমেত লম্বা বেগুন ভাজা। নক্ষত্রাকারে পাত ঘিরে সাজানো বাটিতে ভাজা মশলা দিয়ে রাঁধা ঘৃত গন্ধি ঘন মুগের ডাল, চিংড়ি দিয়ে কচুর লতির চচ্চড়ি, রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, বড়ি দিয়ে লাউ ঘন্ট, রুই মাছের কালিয়া, আমড়ার চাটনি আর মিষ্টান্ন। কালীপদ চুপচাপ আহার করে 2 তলায় নিজের কক্ষে যেতে নিয়েছে। আমি পথ আটকে কইলুম, এ কেমন শিষ্টতা দাদা? হ্যাঁ, আমি আজই এলুম আর তুমি বিকেলের নৌকায় সদর যাচ্ছ? হ্যাঁ ডাক্তার, কাল ভোরেই সদরে একটা কাগজ জমা দিতে হবে সইসাবুত করে। তুমি না হয় থাকো, আমি কাল বিকেলেই চলে আসব। তা হয় না, আমিও যাব। আপত্তি নেই, চলো, ভকল হবে এই যা। বিকেলের নৌকোয় আমরা আলিপুরের দিকে রওনা দিলাম। সূর্য মোটামুটি ঢলে এসেছে। হঠাৎ মাঝি উসখুস করে অপরাধীর মতো কইল, আজ্ঞা, এই ভাটির টান শুরু হয়ে গেল কর্তা। নৌকা ধারে এইটুকুন সময়ের জন্য পাড়ি লাগাতে হইবে। এই টানটা নামলি তারপর আবার ভাসে বখন। হ্যাঁ, আমারই ভুল, খেয়াল ছিল না আজ আমার অবস্থা। ব্যাস হয়ে গেল।
এমনি সন্ধ্যা নেমে পড়েছে, তাই পাড়ে ঠেকতে আরো সময় লাগবে। তারপর টান কমলে তবে যাওয়া। তাড়াতাড়ি আলিপুর পৌঁছলে রাতের আহার জুটত। এখন হরি মটর। তবে আর কি, লাগাও পারে। মাঝি বসে লোকি ঠেলতে শুরু করলো প্রাণপণ। ভবতোষের নৃশংস হত্যাকাণ্ডের সবে 3টে দিন কেটেছে। আজ তার পরিবার তার শ্রাদ্ধ সেরেছে। বিকেলের মুখে ভবতোষের পুত্র তার বাপের পিণ্ড দেওয়ার জন্য নদীর ঘাটে গেছিল। পিণ্ড দিয়ে পিছনে তাকানোর নিয়ম নেই, কিন্তু একটা ব্যাপারে সঙ্গে আসা লোকজন বেজায় ভীত হয়ে পড়ল। নদীর পাড়ে কতগুলো কুকুর ঘুরে বেড়াচ্ছিল, রোজই থাকে। আজ সাঁঝের মুখে পিণ্ড দিয়ে সবাই পিছনে ঘোড়া মারত। সব কটা কুকুর একসাথে কেউ কেউ করে কেঁদে উঠল। সে কি বুক ফাটা কান্না! যেন অতি ভয়ঙ্কর কিছু টের পেয়েছে তারা। পরক্ষণেই তাদের সেই মরা কান্নার সুর পরিবর্তিত হয়ে গিয়ে কুই কুই ধরনের শব্দ করে তারা পরিত্রাহী ছুটে পালালো এদের দলটাকে ছাড়িয়ে। আর সেই মুহূর্তেই পিছনে না ঘুরেও সবাই বেশ টের পেল যে পিণ্ড দেওয়া জায়গাটার কাছাকাছি খুব ভয়ানক কিছু একটা এসে দাঁড়িয়েছে, এবং তাকে দেখেই কুকুরগুলো প্রাণ ভয়ে পালিয়েছে। এদের দলটা আতঙ্কে ছুটতে আরম্ভ করলো ভবতোষের গৃহের পানে। আর কোনো ক্রমে দম সামলে যখন তারা ভবতোষের উঠোনে এসে জড়ো হলো, তখন হিসেব করে দেখা গেল পাশের বাড়ির কেষ্ট দলুই, যে জমিদার বাড়ির লেঠেলও বটে, সে নিখোঁজ। এই ভীত সন্ত্রস্ত লোকগুলো কেউই প্রাণ হাতে করে কেষ্টকে খুঁজতে যেতে রাজি হলো না। তারা পিশাচ গোমস্তাকেও বিশেষ সুবিধের চোখে দেখত না। শুধু ভবেশের নিকট তাদের বিস্তর ধারবাকি বলেই তার ছেলের কাছে ভালো হওয়ার জন্য এসেছে, কিন্তু তার মানে এই নয় যে নিজের জীবনটাকেই খোয়াতে হবে। জমিদার বাড়ি থেকে এসে গোমস্তার সেই খাজনার পেটিটা নিয়ে গেছিল পরিতোষ রায়ের লোকজন। এখন গোমস্তার শেষকৃত্য ঠিকঠাক মিটল কিনা তা দেখার জন্যে 4 জন লাঠিয়ালকে পাঠিয়েছিল পরিতোষ। তারা তাদের দলের লোক নিরুদ্দেশ দেখে লণ্ঠন হাতে করে লাঠি বাগিয়ে তাকে খুঁজতে চলল। তারা বেরিয়ে পড়লে কে জীবন্ত ফিরত আর কে ফিরত না তা জানি নে, তবে কারুরই বাইরে যাওয়ার দরকার পড়ল না। তারা 2 পা বাড়ানো মাত্র কি যেন একটা ঝুপ করে উড়ে এসে আছড়ে পড়ল উঠোনের যজ্ঞের জায়গাটাতে। হাতকে ওঠা লোকজন ঠাওর করে দেখল কেষ্ট দলুইয়ের বলিষ্ঠ মৃতদেহটা কেউ যেন নিষ্ঠুর হাতে কুটি কুটি করেছে, আর টাটকা রক্ত দিয়ে কেষ্টর চোখ আর ঠোঁটের উপরে নিষ্ঠুর প্রসাধন এঁকে দিয়েছে। কেষ্ট দলুইয়ের লাশ সেভাবেই পড়েছিল যতক্ষণ না পরদিন দারোগা এলো। দারোগা অতীশ মৃতদেহে চোখ বুলিয়ে কইল, কাল তোমরা যে বীরেনের কথা বলছিলে সেসব গল্প বিশ্বাস করলে দারোগাগিরি করা আর চলে না। সেই লোক প্রেতাত্মা হয়ে যদি হত্যাই করবে, তবে যে নিষ্ঠুর পাষাণী মেয়েটি সেই মৃত্যুর কারণ, তাকে হত্যা না করে নিজেদের লোকদের মেরে বেড়াচ্ছে কেন? সে তো জমিদারের ছেলে, আর ভবতোষ, কৃষ্ণ দলুই ওরাও তো জমিদারেরই প্রজা, তাই না? তবে এই ধাঁধার উত্তর গাঁয়ের লোকেদের কাছেও ছিল না, শুধু প্রশ্নটুকুই ছিল। উত্তর পেতে তখনও কিছু বিলম্ব রয়েছে। আর এই সময়টুকুর মাঝখানে ঘটে গেল আর একটা অতি অদ্ভুত নরহত্যা, সবার সম্মুখে, অথচ সব্বাইকার আড়ালে। মজুদ্দার ভূষণের সেই অদ্ভুত হত্যাকাণ্ড আগে বলবো, নাকি এক ডাক সাইটে গুণী
কঙ্কালী ঠাকুরের আসার কথাটা আগে বলবো। আচ্ছা, ভূষণের কথাটাই আগে বলি। তবে মন দিয়ে শোনো। কেষ্ট দলুইয়ের হত্যার পরে ঠিক 2 দিন কেটেছে। গাঁয়ের লোকেরা এই নিয়ে তুমুল চর্চা করার পরে সবে মাত্র দিন আনি দিন খাই সংসারে মন দিয়েছে। হঠাৎই বিকেলবেলায় শহীদের সঙ্গে খেলতে যাওয়া ভূষণের নাতনি কাঁদতে কাঁদতে এসে বললে তার জন্মদিনে পাওয়া সোনার বালা 2 পুকুরে পড়ে গিয়েছে। ব্যাস, ভূষণের বসত বাটিতে একেবারে হই হই পড়ে গেল। ভূষণ ক্রুদ্ধ হয়ে জবাবদিহি চাইলে পরে সঙ্গে যাওয়া দাসী বললে, দিদিমণি তার শহীদের সঙ্গে খেলছে। আমি আমি দূরে বসে রয়েছি, হঠাৎ দিদিমণি খেলা ফেলে কার সাথে যেন কথা কওয়া শুরু করলো। আমি আমি অবাক হলাম যে কেউ নেই, কার সাথে কি কথা কইছে দিদিমণি। তারপরে দিদিমণির কেমন যেন ঘোর লেগে গেল। গুলুগুলু চোখে তাকিয়ে 2 হাতের বালা খুলে ছুঁড়ে দিলে পুকুরে। আমি হা হা করে ছুটে গিয়ে দিদিমণিকে ঝাঁকাতে সে ঘোর কেটে গিয়ে কেঁদে উঠল। কথা বিশ্বাস করেন। এই বর্ণনা শুনে ভূষণ আরো জ্বলে উঠল। গাঁজাখুরি গল্প বলার আর জায়গা পায়নি। সে চেঁচিয়ে বললে, পুকুরে লোক নামাচ্ছে, কিন্তু যদি সেখানে না পাওয়া যায় তবে বুঝবো তুই নিয়েছিস সে বালা। জেলের ঘানিটা নিয়ে ছাড়বো তোকে। লিচু কাটা সোনার বালা জোড়া ভূষণ কলকাতা থেকে গড়িয়ে এনেছে আদরের নাতনির জন্য। সেই মহামূল্যবান বালা পড়ে রইল ভূষণডির পুকুরে। এই পুকুরকে এককালে সবাই বলতো ভূষণদের পুকুর, পরে ওই নাম হয়ে যায়। তা ভূষণের মতো অর্থপিশাচ মানুষ কখনোই তা সহ্য করতে পারল না। বিশেষত এই যে গাঁয়ের ছোট লোকেরা এতক্ষণে জেনে গিয়েছে বালা হারানোর কথাখানা, এইবারে তারা ভূষণের অগোচরে তা উদ্ধার করে নিল। তা হতে দেওয়া তো যায় না। ভূষণ তড়িঘড়ি 3 জন দক্ষ সাঁতারুকে তলব করলে জেলে পাড়া থেকে। সে এক হই হই ব্যাপার বেঁধে গেল সন্ধ্যের মুখে। পুকুরকে ঘিরে কলা গাছ চিরে তাতে ধুনোর ডালা দিয়ে 8-10টা মশাল জ্বালা হয়েছে। তাতে রাজ্যের পোকা উড়ে এসে পুড়ে মরছে। পুকুরের ঘাটের রানায় পাতা আসনে স্বয়ং ভূষণ বসে রয়েছে আর হাঁক ডাক করছে। ডুবুরিরা ডুবে ডুবে গয়না মনে করে বারবার কাদা পাঁক তুলে এনে ভূষণের গাল খাচ্ছে। আর গাঁ শুদ্ধ লোকে ভয়ে ভয়ে তামাশা দেখতে জুটেছে। অন্য অন্য সময় এত লোক জুটলে ভূষণ কখনো খেদিয়ে দিত, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। গাঁয়ে এতগুলো হত্যাকাণ্ড হয়ে গিয়েছে বেঘরে, একটু লোকজন থাকা ভালো। এত ভিড়ের মধ্যে সে যত বড় অশরীরই হোক নরহত্যা করতে পারবে না। আতিপাতি করে তল্লাশি চলছে। ডুবুরিরা এ ওর উদ্দেশ্যে চেঁচাচ্ছে। লোকজন নিজেদের মধ্যে গুনগুন করে কথা কইছে যে কবে কার কি গয়না হারিয়েছিল আর কিভাবে উদ্ধার হয়েছিল। হঠাৎই তার মধ্যে এক ডুবুরি ঝুপ করে এক রাশ পাঁক তুলল, আর তা জলে ধুতেই বেরিয়ে আসলো একটা বালা। ভূষণ আনন্দে চিৎকার করে উঠল, হ্যাঁ নিয়ে আয় নিয়ে আয়, আরে নিয়ে আয়। আচ্ছা না না না, থাক 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 থাক, নড়িস নি। ওখানে আরেকটা বালা খোঁজ, নড়াচড়া করলে পাক ঘুলিয়ে উঠবে, ওখানেই থাক। ডুবুরি ডুব দিল। ভূষণ দম আটকে অপেক্ষা করতে লাগলো। ডুবুরি কিন্তু উঠল না। কিন্তু তার চেয়েও অদ্ভুত বিষয় হলো ডুবুরিটির গলা একেবারে পরিষ্কার কানে এলো। পেয়েছি কর্তা, এই আর একটা পেয়েছি। কিন্তু কথাটা বললে কে? লোকটা তো ওঠেনি এখনো জল থেকে। আশ্চর্য, বাকি ডুবুরিটাই বা কই? ভূষণ একবার মাথা তুলে তাকিয়ে বিস্ময় আর ভয়ে একেবারে ঘাট হয়ে গেল। পুকুর ধারে সে ছাড়া আর কোনো জনপ্রাণী নাই। এ কি, এতগুলো লোক পলকের মধ্যে গেল কোথা? আরো একটা বিষয় খেয়াল করা মাত্র
ভূষণের আতঙ্ক দ্বিগুণ হয়ে চেপে বসল। জনপ্রাণী নেই বটে, আবার আছেও। প্রত্যেকের গলার স্বর দিব্যি শোনা যাচ্ছে। লোকগুলো যেন আগের মতোই নিজের জায়গাতেই আছে। তারা কলরব করছে, কিন্তু ভূষণের কানে সেই শব্দ শ্রুতিগোচর হলেও সে যেন এক অদৃশ্য প্রেত লোকে প্রবেশ করেছে, যেখানে থেকে অন্য লোকের ডুবুরি চিৎকার করছে। কর্তা গেলেন কোথা? আমি পেয়েছি দুটোই, 8 আনা পয়সা চাই আমার। কে একজন বলল, তাই তো, এই তো ছিলেন এখানেই বসে, গেলেন কোথায়? ভূষণ প্রচন্ড আতঙ্কে কণ্ঠস্বরগুলো লক্ষ্য করে হাতড়াতে শুরু করলো, কিন্তু লোকগুলো যেন অদৃশ্য হয়ে গিয়েছে তার কাছে। না, সে নিজেই অদৃশ্য হয়েছে, কেউ তাকে দেখতে পাচ্ছে না। এই শূন্য পুকুর পাড়ে আগলা দাঁড়িয়ে ভীষণ আতঙ্কে ভূষণ গলা চিরে চিৎকার করে উঠল, কে কোথায় আছিস? আরে কোথায় তোরা? কোথায় আছিস? পুকুরের ওই ধার থেকে শীতল কণ্ঠে উত্তর এলো। ভূষণের হৃৎপিণ্ড লাফ দিয়ে উঠল। ওটা কে? পুকুরের ওধারে ওটা কি দাঁড়িয়ে রয়েছে? কালো কুচকুচে দীর্ঘ শরীর, হাতের আগায় ক্ষুরোধার নখগুলি মশালের আলোয় চকচক করছে। আর মাথাটা যেন একটা হিংস্র শেয়ালের মতো। সেই রাক্ষসের শেয়ালের চোখ দুটো সবুজ আগুনের মতো জ্বলছে, আর মুখ থেকে দাঁতের পাটি বেরিয়ে রয়েছে। ভূষণ প্রাণ ভয়ে কান ফাটানো চিৎকার করে উঠল, পুকুর পাড়ে লোকজন বেজায় অবাক হয়েছে। এতক্ষণ লোলুপের মতো বসে থেকে হঠাৎ ভূষণ গেল কোথা? কখনই বা গেল? বালাজোড়া নিতে কি তবে নাতনিকে আনতে গেল ঘর থেকে? এইসব 7-5 আলোচনা করছে সবাই নিজেদের মধ্যে। আচমকা একটা ধূপ করে ভারী শব্দ পেয়ে সবাই মুখ ঘুরিয়ে একেবারে লাফিয়ে উঠল। ঘাটের উপরে কে যেন ভূষণের ফালা ফালা মৃতদেহটা ফেলে গেল এক্ষুনি। এলেও যায়নি ঠিক, যেন অদৃশ্য কোনো দরজার ওপার থেকে আলতো ধাক্কা দিয়ে মৃতদেহটা এপারে ফেলে দেওয়া হলো। চোখে আর ঠোঁটে সেই একই রকম বিকৃত প্রসাধন। ডুবুরিরা ব্যাপার বুঝে লাশের গায়ে বালাজোড়া ছুঁড়ে দিয়ে প্রাণ ভয়ে হাঁকু পাঁকু করে জল থেকে উঠেই জেলে পাড়ার দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। বাকি লোকেরাও আতঙ্কে দিশেহারা হয়ে এলোমেলো হয়ে ছুটল নিজের বাড়ির অভিমুখে। শুধু ভূষণের কদাকার লাশটা পড়ে রয়েছে মশালের আলোতে। তার পাশে মশালের নিভু নিভু আলোতে এসে দাঁড়ালো একটা ভীষণ দর্শন রাক্ষসে মূর্তি। লাশের পানে একবার চেয়ে আকাশের দিকে মুখ তুলে অতিকায় শিয়ালের মতো ওয়া ওয়া হাহাকার করে উঠল। আর সেই বুকের রক্ত জল করা গর্জন শুনে গ্রামবাসীরা কাঁপতে কাঁপতে ইষ্ট সরল করে কপাটের শিকলি এঁটে দিল। তাদের দুটো বিষয় বুঝতে আর একটুও বাকি থাকলো না যে আগামী দিনগুলো তাদের গায়ের উপর এক ভয়ঙ্কর উপদ্রব নেমে আসতে চলেছে। দ্বিতীয় কথা, দারোগা সন্দেহ করেছিল যে জমিদার পরিতোষ রায়ের এবং তার লোকজনের উপরেই হতভাগ্য বীরেন্দ্রর কোনো জিঘাংসা রয়ে গিয়েছে, তাই বেছে বেছে তাদেরকেই বধ করছে সে। কিন্তু আজ যা হলো তাতে গ্রামবাসীদের আতঙ্ক চতুর্গুণ হয়ে গেল। ভূষণ একজন মজুরদার, স্বাধীন ব্যবসায়ী। জমিদার পরিতোষ রায়ের সঙ্গে তার সখ্যতা থাকলেও সে জমিদারির অন্তর্ভুক্ত কেউ নয়। তবে এই প্রেত শুধু
জমিদার বাড়িরই নয়, বরং যাকে বাগে পাবে তাকেই হত্যা করার জন্য ওত পেতে রয়েছে। জমিদার পরিতোষ রায় একেবারে মাটির মানুষ না হলেও স্বভাবটা নরম সরম, তাই গাঁয়ের কেউই তাকে অপছন্দ করে না। এবং এই নির্বিরোধী মানুষটার উপরে তার পুত্র বীরেনের তীব্র ক্ষোভের কারণটাও সকলে ভাষা ভাষা শুনেছে বীরেনের মৃত্যুর পরই। কিন্তু সেই মর্মান্তিক ঘটনায় পরিতোষ রায়ের কি দোষ? সে বরং ছেলেকে আগে ভাগে সাবধানী করতে চেয়েছিল। থাক, সে কথা একটু পরে আসছি। বৃদ্ধ বয়সে স্মৃতিচারণ করে লিখতে গেলে পরের কথা আগে এসে পড়ে বড্ড। বরং আগে সেই কঙ্কালী গুনিনের কথাটা বলেনি মনে থাকতে থাকতে। গোটা গাঁ সে সময় ভয়ে কাঁপছে। দিনের বেলা ছাড়া বিকেলের পরে আর কেউই দৌড় খুলে বাইরে বেরুচ্ছে না। শুধু ঘোষেদের 12 বৎসরের দামাল ছেলে লখাই নিজের খেলতে গিয়ে নদীর পাড়ে ফেলে আসা লাট্টুর কথা মনে পড়ায় পড়ন্ত বিকেলে চুপি চুপি খিড়কির দৌড় দিয়ে বেরিয়েছিল ওই নদীর দিকে। এমনিতে এই সময়টা কিছুটা আলো থাকে, অন্যান্য সময় এই সময়টাতে নদীর পাড়ে বেশ লোকজন থাকে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, বিকেলেই সবাই ঘরে দৌড় এঁটে দিচ্ছে। যদিও আধার না নামলে সেই রাক্ষস বেরোয় না শিকার ধরতে, এটা সবাই বেশ বুঝে গিয়েছে, কিন্তু সাবধানের মার নেই। তো লখাই সাঁঝের মুখে হাঁপাতে হাঁপাতে বাড়িতে ঢুকেই অচৈতন্য হয়ে আছাড় খেয়ে পড়ল। বাড়িতে মহা হৈ হৈ পড়ে গেল। তার জ্ঞান ফিরলে পরে কিছুক্ষণ একেবারেই কথা বলতে পারল না সে। তারপরে ধাতস্থ হয়ে যা বলল তাতে সবার মনে আতঙ্কের বদলে একরাশ ঘৃণা এসে ভিড় করল। লখাই নদীর পাড়ে লাট্টু কুড়োতে গিয়ে দেখে ঘাটে একটা কুচকুচে কালো রঙের নৌকো বাঁধা, আর পুরনো মন্দিরের কাছে লাল পাড় সাদা শাড়ি পরে খোলা এলো চুলে গুড়গুড় করছে একটা মেয়ে মানুষ, হাতে লণ্ঠন জ্বলছে। হঠাৎ কি মনে হতে পিছন ঘুরতেই লখাইকে চোখে পড়ে তার, আর লখাইও মুখ দেখা মাত্র চিনতে পারে তাকে। হীরা দিদি। এই হীরা দিদিকে নিয়ে মাসখানেক আগে কিছু একটা হয়েছিল গ্রামে। বড়দের কথার মাঝে সে শুনেছে, অত শত সে বোঝেনি। চেনা মুখ দেখে লখাইয়ের ঠোঁটে হাসি ফুটলেও ইরাবতী হিংস্রভাবে ছুটে এসে সশব্দে চড় মারে লখাইয়ের গালে। তারপর তার চুলের মুঠি ধরে নিঃশব্দে নিজের ঠোঁটে আঙুল রাখে। একটুও শব্দ ব্যয় না করলেও মানেটা অতি সুস্পষ্ট। এখানে যা দেখেছে লখাই তা যেন গোপন থাকে। হীরা দিদির মতো সদা হাস্যমুখী মানুষের আজ সম্পূর্ণ বিপরীত হিংস্র আচরণ দেখে লখাই হতবাক হয়ে গেল। তারপর চুলের মুঠি ছাড়তেই লখাই পাগলের মতো ছুটে আসে বাড়িতে। লখাইয়ের ঠাকুমা একটা বয়সোচিত কটূক্তি করে ফুঁসে উঠল। আমার লাতির গায়ে হাত তুললে বেহায়া নচ্ছারটা, জমিদারের পোলাটারে মাইরে হাড় জোড়ায় না শয়তানিটার। ওর জন্য আজ জমিদারের ছেলেটা পিশাচ হয়ে গাকে শ্মশান করিতেছে। ওই বেজন্মার জন্য সব হয়েছে। তোর মরণ নাই আবাগি সতে খোয়ারে, মর মর মর। সকালে প্রকাশ পেল যে ভিন গাঁয়ে যাওয়া আরো কয়েকজন গ্রামবাসী সন্ধে হওয়ার মুখেই আপ্রাণ নৌকো বেয়ে গাঁয়ে ফিরছিল। নদীর ঘাটে নৌকো ঠেকার আগেই তারা দেখতে পায় ঘাটে আর একটা নৌকো বাঁধা রয়েছে। আর একটু ঠাওর করে তারা ইরাবতীকে দেখতে পায় পুরনো মন্দিরের কাছে। কি যেন খুঁজছে সে। এদের নৌকো কাছাকাছি এসে পড়তেই সে দৌড়ে নিজের নৌকোয় উঠে পড়ে পালিয়ে যায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা এই নষ্টা মেয়ে মানুষটাকে তাড়াও করেছিল, কিন্তু তারা সংখ্যায় বেশি হওয়ার কারণে তাদের নৌকো ইরাবতীর নৌকোর সঙ্গে পাল্লা দিতে পারেনি। সকলে মিলে পরিতোষ রায়ের কানে খবরটা তুললে পরে
তার মতো শান্ত মানুষও প্রচন্ড ক্ষিপ্ত হয়ে নদীর পাড়ে লোক পাঠালো। যদি আবার কোনো কারণে সে গ্রামে পা দিয়ে থাকে তবে ইরাবতীকে বেঁধে আনার জন্য, কিন্তু কাউকে পাওয়া গেল না। পরিতোষ বিফল ক্রোধে কেঁদে ফেলে বিড়বিড় করে বললে, আমার ছেলেটাকে মারার পর আবার কেন এসেছিল রাক্ষসীটা? আবার কি চায় সেই পাশানি? কি চায়? লোকজন ভারাক্রান্ত হৃদয় যে যার বাড়ি ফিরে গেল। তান্ত্রিক হিসাবে কঙ্কালীর নাম ডাক আশেপাশের 20টা গাঁয়ে মুখে মুখে ফেরে। এই ডাক সাইটে গুণীন কখনো আপদকাল ছাড়া সশরীরে কোথাও যায় না। সে থাকে গাংনা পাড়ার শ্মশানে তার ডেরায়। সঙ্গে থাকে 2 জন চেলা। আপদে বিপদে গাঁয়ের লোকেরাই তার কাছে হত্যে দিয়ে পড়ে, আর বেশিরভাগই প্রতিকার নিয়েই ফেরে। এই কঙ্কালী গুণীন জমিদারের পাঠানো দূত মুখে সব শুনে বিপদের গুরুত্ব আঁচ করে সশরীরে হাজির হয়েছে ঘোড়া পোঁতা গাঁয়ে। কয়েকজন প্রজা এসেছে তাকে নিয়ে যেতে, বাকিরা এসেছে শুধু চক্ষের দেখা দেখতে। নৌকা থেকে নেমে গাঁয়ের মাটিতে পা দিয়ে গুণীন 2 বার নাক ছিটকে বিরক্ত হয়ে 1 খাবলা মাটি তুলে নিয়ে গন্ধ শুঁকল, আর কাছাকাছি দাঁড়ানো লোকজন লক্ষ্য করল 2-3 শ্বাস টেনে গন্ধ শুঁকেই গুণীনের এতক্ষণের হালকা বিরক্তি আর কিঞ্চিত তাচ্ছিল্য মাখা ভুরু জোড়া টান টান হয়ে গেল। মাটি ফেলে দিয়ে কঙ্কালী চাপা স্বরে বিড় করে বললে, এ তো আশা করিনি। এ তো সাধারণ ব্যাপার নয় মনে হচ্ছে। ভূত প্রেত, দত্তিদানো, আরো জবর কিছু। বৃদ্ধ হরনাথ সাহস করে বললে, কি হয়েছে বাবা ঠাকুর? বিরাট পাপ হয়েছে এই মাটিতে, চরম পাপ। তাই ভয়ঙ্কর এক ঘাতকের ছায়া পড়েছে গ্রামে। বৃদ্ধ সবই জানে, তবু শুধালো, কোন ঘাতক বাবা ঠাকুর? গুণীন আকাশের পানে চেয়ে শ্বাস ফেলে বললে, সব ঘাতকের চেয়ে যে নিকৃষ্ট ঘাতক, বিশ্বাসঘাতক। গুণীন জমিদারের গৃহে পদার্পণ করার আগে যাবার পথেই একটা জলাশয়ের কাছে থমকে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ বাতাসে ঘ্রাণ নিয়ে কইল, এক বড় খারাপ জায়গা। এখানে প্রেতলোকের আলো পড়েছিল। প্রেতলোক আর ইহলোকের মাঝের দোর খোলা হয়েছিল এখানে কখনো। উপস্থিত একজন কইল, তা জানি নে ঠাকুর, তবে ওইখানটায় ভূষণের লাশ পড়েছিল, সবাই দেখেছে। গম্ভীরভাবে চিন্তামগ্ন হয়ে গুণীন গ্রাম পরিক্রমা করতে করতে এগিয়ে চলল জমিদার মহলের পানে। পরিতোষ রায় কথা বলতে গিয়ে কেঁদে ফেলল কঙ্কালীর সামনে। তারপর চোখ মুছে বললে, ঠাকুর, আমি এইসব কথা ঠাকুর আমি কিভাবে বলি? বাপ হয়ে তো বলতে ইচ্ছে করে না, বিশেষ করে যখন জানি যে আমার ছেলে আর কোনোদিন ফিরে আসবে না। যে কোনো বাপই তার পুত্রের অপমৃত্যুর পর মনে মনে তার ফিরে আসার আর একটা বার চোখের দেখাটুকুর আশা করে। কিন্তু সেই প্রত্যাবর্তন যদি নিজের প্রজাদের প্রাণের বিনিময়ে হয়, তবে তেমন ফেরা চাইনে। আমি চাইনে, কিছুতেই চাইনে। আবার মনের আবেগ একটু সামলে নিয়ে পরিতোষ বললে, হ্যাঁ ঠাকুর,
বিশ্বাসঘাতকতার যে কথা আপনি বললেন তা একেবারে সত্য। আপনি কিভাবে জানলেন জানি না, তবে এই গায়ের প্রায় সকলেই সাক্ষী সেই পাপের কথার। বলছি আমি সব খুলে বলছি আপনাকে। বীরেন আমার একমাত্র ছেলে। আমার স্ত্রী গত হন 4 বৎসর হলো। বীরেনকে আমি প্রথমে কলকাতায়, তারপর বিদেশে পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছি। সে জরিপ, মানচিত্র, গণনা আর বিভিন্ন ভৌগোলিক বিষয়ে পণ্ডিত ছিল। বিদেশে বসে ভূমিকম্পের বিষয়ে কিছু একটা ওই গবেষণা সে করছিল, কিন্তু বারংবার চেষ্টাতেও বিফল হয়ে অনেকের বিদ্রূপ সহ্য করে গ্রামেই ফিরে আসে। গায়ে এসে থেকে সে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল। বিকেলে বিকেলে একটু বেরোতো, আর ওই বাকি সময় ঘরেই তার কিসব হিসাবপত্র, অঙ্ক এসব নিয়ে পড়ে থাকতো। একদিন দেখি রাজমিস্ত্রিরা যেমন ওই দেওয়াল সমান করার জন্য দড়িতে লোহা ঝুলিয়ে ওলন দড়ি বানায়, তেমনি একখানা কড়িকাঠ থেকে ঝুলানো ওলন দড়ি আর একটা তেকাঠির মতো জিনিসের 3টি কাটা মুখ একটা মানচিত্রের উপর রেখে কি যেন হিসেব করছে। আমাকে ঢুকতে দেখে উদ্গ্রীবভাবে বলল, এই দেখো বাবা, এই অবধিও হিসেব ঠিক আছে। এই 3টে বিন্দুর একটাতে খণ্ডঘোষ, একটাতে গড়ময়না, একটাতে ময়মনসিংহ, কিন্তু কিন্তু আগাম পূর্বাভাসটা কিছুতেই বেরোচ্ছে না। কি যে করি। আমি মাথা মুন্ডু না বুঝলেও এইটুকু বুঝলাম যে সে ওই ফেলে আসা ভূমিকম্প নির্ণায়ক হিসেবপত্রেই গড়মিল পেয়ে কেমন পাগল হয়ে উঠেছে। আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে সে শান্ত হলো। একদিন বিকেলে ঘুরতে ঘুরতে ওই দূরের সাতকর্ণীর জঙ্গলে গিয়ে ঢুকলো বীরেন। সাতকর্ণীর ওদিকটা মাঝে মাঝে বড় মিয়া বেরোয় বলে সহজে কেউ চলাচল করে না, কিন্তু বীরেন গিয়ে দেখল ভৌগোলিক জরিপ সংস্থা থেকে জনা আষ্টেক বিশেষজ্ঞের একটা দল রীতিমতো তোড়জোড় নিয়েই সেখানে মাপজোক চালাচ্ছে। রীতিমতো প্রশিক্ষিত দল। গায়ের লোকেরা এসব বনে কাজ করলে মাথার পিছনে না ওই একটা যেমন তেমন মুখোশ পরে নেয়, যাতে বড় মিয়া পিছন থেকে এসে ঘাড় না মটকায়। কিন্তু এই দলটা রীতিমতো নিজেদের মুখের আদলেই হুবহু মুখোশ তৈরি করে পড়ে আছে। বোঝাই যায় যে এরা জঙ্গলের চলাচলে অভ্যস্ত। একটা মুখের দিকে চোখ আটকে যায় বীরেনের। মুখ নয়, মুখোশ। মেয়েটি উল্টো দিকে ঘুরে কি যেন মাপছে, আর তার মুখের আদলের মুখোশটার দিকে তাকিয়ে বীরেনের মনে হলো, মুখোশ যদি এত অপূর্ব সুন্দরী হয় তবে আসল মানুষটা কেমন দেখতে হবে। একটু পরেই মেয়েটি মুখ ঘোরাতেই বীরেন চমৎকৃত হয়ে চেয়ে রইল নিষ্পলক। এত রূপ মানুষের হয়? সরল নিষ্পাপ পান পাতার মতো মুখ, ভাসা ভাসা চোখ, লম্বা চুলের গোছা, বেড়াপাক বেনিতে বাঁধা। তার হাতে ওই তেকাঠি শলাকা, মানচিত্র আর ওলন্দরি এসব দেখে বীরেনের বুঝতে বাকি রইল না যে এই মেয়েটিও ভূমিকম্প নিয়েই গবেষণা করছে। সেই প্রথম আলাপ হয়েছে তাদের। তারপর আরো দেখা সাক্ষাৎ হয়েছে তাদের। যখন সেই দলটা ফিরে যাবার সময় হলো, ততদিনে বীরেন আর ইরাবতী পরস্পরের পেশাদার সঙ্গ পেয়ে মেতে উঠেছে এক অদ্ভুত আবিষ্কারে, ভূমিকম্প ডেকে আনার যন্ত্র। এমনিতে ভূমিকম্প ডেকে আনাটা কোনো শুভকর জিনিস নয় ঠাকুর। এই নিয়েই বীরেনকে অজস্র বিদ্রূপ সহ্য করতে হয়েছে। কিন্তু আবিষ্কারের নেশা কবেই বা ভালো মন্দ বুঝেছে ঠাকুর। তাহলে তো বারুদ, বন্দুক, তোপ কিছুই আবিষ্কার হতো না, তাই না? বেশ, তারপর? তারপর
তারপর তার গবেষণার পুরো দলটা ফিরে গেল শহরে, আর ওই ইরাবতী রয়ে গেল গায়ের সীমান্তে ঠাকুরদাসের কুটিরে। ঠাকুরদাস হাবাগোবা, অকৃতদার, বাউন্ডুলে মানুষ। তবে ইরাবতীকে নিজের মেয়ের মতোই স্নেহ করত। ইরাবতী ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, বেপরোয়া এবং ডাকাবুকো ধরনের মেয়ে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে যে কোনো মূল্য দিতে পারত। তার এই দুর্দম স্বভাবের কথা ঠাকুরদাসের থেকেই পরে শুনেছিলাম আমি, জানেন। যাই হোক, বীরেন যে মেয়েটির সঙ্গে কাজের সূত্র ছাড়াও একটু গভীরভাবে মেলামেশা করছে, সে কথা আমি আগেই অনুমান করেছিলাম। গায়ের লোকেরাও কানাঘুষো আরম্ভ করেছিল, শুধু আমার ছেলে বলে কেউ প্রকাশ্যে কিছু বলেনি। যেদিন আমি প্রথম বুঝলাম যে বীরেন ঘর থেকে একটু একটু করে টাকা কড়ি সরাচ্ছে, সেদিন আমি প্রথম তাকে ধমক দিই। কিন্তু এরপর সেই কুহকিনীর ফাঁদে পড়ে আমার অমন নরম সরম ছেলেটা অব্দি কেমন যেন ফোঁস করে উঠত কিছু বলতে গেলেই। একদিন মুখের ওপর বলল, আমি ইরাবতীকে বিয়ে করতে চলেছি। বলবো কি ঠাকুর, এই কথায় আমার মতো মানুষের অবধি মাথায় রক্ত চড়ে গেল। আমি চিৎকার করে বললাম, বেশ বেশ, তবে সেই মুহূর্তেই আমি তোমাকে ত্যায্য পুত্তর করব। বীরেন একটা উত্তরও দিল না। তারপরের কয়দিন দুজনকে অনেকেই নদীর দিকে, মন্দিরে, পুকুর পাড়ে ঘুরঘুর করে কথাবার্তা কইতে দেখেছে। আমার পাইকদের নির্দেশ দেওয়া ছিল, তারা দুজনকে একসাথে দেখলেই সোজা বল্লম হাতে সামনে গিয়ে দাঁড়াতো। বীরেন দাঁত কর্মর করে সরে যেত। কিন্তু তার মনে যে আমাদের প্রতি কি দুর্দম জিঘাংসা জন্ম নিচ্ছে তখনও বুঝিনি। এক রাতে সে গোপনে আমার সিন্দুকের চাবি চুরি করে তা থেকে নগদ 7,000 খাজনার টাকা, ভারী রূপোর কত গয়না আর কিছু প্রাচীন রূপোর টাকা নিয়ে অতি নিঃসারে মহল থেকে পালিয়ে যায়। দারোয়ানরা সারা রাত প্রহরা দেয় দুটো তলাতেই। তাদের চোখ এবং কান এড়িয়ে চোরের মতো পলায়ন করে বীরেন। ভাবতে পারেন ঠাকুর, ভাবতে পারেন, নিজের মহল, নিজের চাকর বাকর, দারোয়ান, তাদের থেকে লুকিয়ে পালাতে হচ্ছে তাকে হাঘরের চোরের মতো। তাও কার জন্য? না ওই 2 পয়সার একটা নষ্ট। থাক সে কথা। বাপের প্রতি কতখানি ঘৃণা তার মনে ছিল জানেন ঠাকুর। যাবার আগে আমাকে হাতে না পেয়ে আমার এই পরকলায় বাঁধানো ছবিটাকেই চুরমার করে দিয়ে গেছে সে। কঙ্কালি ঘাড় ঘুরিয়ে দেখল পরিতোষের একখানা রূপার মূল্যবান ফ্রেমে বাঁধানো ফটোগ্রাফের কাঁচ চুরমার হয়ে রয়েছে। ফটোটাকেও নখ দিয়ে আঁচড়েছে কেউ তীব্র ঘৃণায়। গুণিন একটা শ্বাস ফেলে বলল, তারপর রায়মশাই? পরদিন চুরির কথা জানতে পারা মাত্র আমি পাইক পেয়াদাদের ছুটিয়ে দিই চতুর্দিকে, কিন্তু পরবর্তী আঘাতের জন্য প্রস্তুত ছিলাম না। কয়জন পাইক এসে শঙ্কিত গলায় বলল, ছোট কর্তা ওই ফাঁসির বাউরের কাছে মরে পড়ে আছে, তাকে খুন করা হয়েছে। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার গোমস্তা ভবতোষ আমাকে নিজের গরুর গাড়িতে আর কয়েকজন পাইক লেঠেলকে অন্য গাড়িতে নিয়ে তড়ি ঘড়ি গাড়ি ছুটিয়ে দিল বাহরের দিকে। সে কি বলবো ঠাকুর, ছেলেটাকে আমার কি যন্ত্রণা দিয়ে মারা হচ্ছে। চোখ বেরিয়ে এসেছে, গোটা দেহে আঘাত, ঘাটটা ঘুরে রয়েছে আর পাশে পড়ে রয়েছে একটা সিঁদুর কৌটো। আমার মায়ের সিঁদুর কৌটো, সেটা আমার স্ত্রী ব্যবহার করতেন। বীরেন সেই রাক্ষসটাকে বিয়ে করবে বলে নিজের সব সম্পত্তি নিয়ে তৈরি হয়ে এসেছিল ঠাকুর। আমার অমতে কোথাও গিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল হয়তো, কিন্তু সেই রাক্ষসী আমার ছেলেকে হত্যা করে সব টাকা পয়সা গয়না নিয়ে পালিয়ে যায়।
কিন্তু সে মেয়ে মানুষ হয়ে আমারও মনে এই প্রশ্নটা এসেছিল ঠাকুর। সে যতই দশাশই ডাকাবুকো হোক, একটা পুরুষ মানুষকে মারতে, কিন্তু আমার পাইকরা ঝোপের থেকে টেনে বের করলো একটা রক্ত মাখা কোদাল। কোনোভাবে সে বীরেনকে আনমনা করে দিয়ে সেইটে দিয়ে মারণ আঘাত করে তার মাথায়। শুধু টাকা পয়সা নয় ঠাকুর, বীরেন তার পালানোর সময় নিজের সব গবেষণার কাগজও সঙ্গে করে নিয়ে ঘর ছেড়েছিল। সেসব উধাও। তাকে ভোর রাত্রিরে একটা পুটুলি নিয়ে পালাতে দেখেছিল মজুদ্দার ভূষণ আর কেষ্ট লিঠেল। তাদের বাড়ি পাশাপাশি। তারা তখনও খুনের কথা জানত না, তাই ইরাবতীর মতো মেয়ে মানুষকে রাত ভিতে আগেও ঘুরতে দেখেছে বলে সন্দেহ জাগেনি। পরে সব খবর পেয়ে আমরা গিয়ে বীরেনের মৃতদেহ নিয়ে আসি কোন রকমের ঢাকা চাপা দিয়ে। সে কি ভয়ঙ্কর অবস্থা করেছে শরীরটা, সে আপনি না দেখলে। আমার বীরেনের গবেষণা নিজের নামে প্রকাশ করবে সেই খুনিয়া মেয়ে মানুষটা, আমি কিছুতেই হতে দেব না ঠাকুর। আমি তাকে খুঁজে বের করে খুন করে হাজতে যাব, সেও ভালো। জানি ঠাকুর, যে ঠাকুরদাসের কুটিরে এই ইরাবতী থাকতো, এই ঘটনা জানার পর সে কত পাগল হয়ে গিয়েছে মানসিক আঘাতে। তবে সেই শয়তানি যদি কখনো বীরেনের গবেষণা নিজের নামে প্রকাশ করে, তখনই কিন্তু আমি তার সন্ধান পেয়ে যাব। আর তারপর পরিতোষের চোখ দেখে তার সংকল্পের কথা বুঝতে বাকি রইল না। কঙ্কালী বললে, দেখুন রায়মশাই, সব বাপই তার পুত্রকে ভালোবাসে, কিন্তু সেই পুত্র যখন প্রেতে পরিণত হয় তখন সে আর কারোর মিত্র থাকে না। বিশেষ করে যখন এই গোপন প্রেম পর্ব নিয়ে আপনারা আপনার নজরদারি করা লোক লস্করের প্রতি তার তীব্র ঘৃণা ছিলই। আমার মনে হয় বীরেনের প্রেত এখনো জানেই না বা বিশ্বাস করে না যে ইরাবতী বেইমানি করে তাকে হত্যা করে সব নিয়ে পালিয়েছে। সে এখনো ভাবছে আপনাদেরই কারসাজি সব। সে যাই হোক, তাকে পরাস্ত করা আমার কর্তব্য। সে এখন আর আমার ছেলে নেই ঠাকুর, সে গায়ের ঘাতক। প্রজাদের রক্ষার্থে আপনার যা করার আপনি করুন, গাঁকে বাঁচান। বেশ, এই নুড়িটা রাখুন সঙ্গে, কাছছাড়া করবেন না। খুব অতিলৌকিক অথবা অতীন্দ্রিয় কোনো শক্তি যদি কাছাকাছি এসে পড়ে, তবে এই নুড়িতে তীব্র আলো ঝিঁকিয়ে উঠবে, তখন সাবধান হতে পারবেন। আমি যে এসেছি সেই খবর বীরেনের প্রেত নিশ্চয়ই পেয়েছে এতক্ষণে, তাই খুব সম্ভব আপনার উপর আজই মারণ ছোবল বসাবে সে। তাই আজকের রাতটা আমাকে একটা কুটির ঠিক করে দিন জনবসতির সীমান্তে কোনো ফাঁকা জায়গায়, আর আপনি আমার সঙ্গে সেখানেই থাকবেন আজ রাতটা। কুটিরে বাঁধন দিয়ে রাখবো, কোনো প্রেতের সাধ্যই নেই সেই বাঁধন কাটে। আজ অমাবস্যা, কাল আমি এই গাঁয়ের অভিশাপ শেষ করব। কঙ্কালী গুণিন রায়বাটি থেকে খড়মটা পরে বেরুতে যাচ্ছে, হঠাৎ কোথা থেকে পাগল ঠাকুরদাস এসে পথ আগলে দাঁড়ালো। তার বেশভূষা দেখে কঙ্কালী হতবাক হয়ে গেল। ঠাকুরদাসের নিম্নাঙ্গে হেঁটো ধুতি, ঊর্ধ্বাঙ্গে ডুরো কাটা শাড়ি, মাথার এক পেশে ধুদ্র ফুল, এক চোখে কাজল। কঙ্কালী একটু সেদিকে চেয়ে কিছুক্ষণ চুপ থেকে দাড়িকে বললে, এ লোক ভরে পড়ে নাকি, কিছু বলতে চায়? পরিতোষ পিছন থেকে ক্লান্ত স্বরে বললে, ওর অপরাধ নেবেন না ঠাকুর। ও হাবাগো বা পাগল মানুষ, কিন্তু ক্ষতিকর নয়। এই কিছু বলবি তুই এই বাবা ঠাকুরকে? বল না, ভয় কিসের, বল বল। ঠাকুরদাস পাগলের দৃষ্টিতে চারিদিকটা দেখে আপন মনে বলল, গায়ের 4টে শিশুর কাছে সব সত্যি কথা পাবে। তারা সব জানে, তারা সত্যটাকে আগলে রেখেছে। এত বড় পাষাণ তারা,
আর কত নিচে নামতে পারে মানুষ। ছি, 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 ছি। কি বলতে চাইছিস ঠাকুরদাস? সোজা করে বল না, কার শিশু, কোন বাড়ির? উত্তর না দিয়ে জ্বলন্ত চোখ নিয়ে আবার সেই পাগল বললে, খান্ত বুড়ির দিদি শাশুড়ি পড়েছ? কঙ্কালি আর বাক্য ব্যয় না করে হাঁটা দিল। পরিতোষ তার এক দারোবানকে সঙ্গে দিল। বাতাসে তখনও পাগল ঠাকুরদাসের উচ্চ হাস্য আর চিৎকার ভেসে আসছে। জ্যামিতি বাক্স চেন? জ্যামিতি বাক্স, বিশাল জ্যামিতি বাক্স আছে এই ঘোড়া পোতায়। নদীর ঘাটের কাছাকাছি গিয়ে একখানা পরিত্যক্ত মাটির বাড়ি ঝাঁটমাট দিয়ে গুনিনের ঝোলা থেকে কাগজ, দোয়াত, যজ্ঞের উপচার, নানান মালা পালক গুছিয়ে দিয়ে গুনিনের রাত্রিবাসের উপযুক্ত করে দিল। ঠিক সাঁঝ নামার আগেই পরিতোষ উপস্থিত হলো কঙ্কালির কুটিরে। গুনিন তখন মাটির বাড়িটার চারদিকে ঘুরে ঘুরে বাইরের দেওয়াল একেবারে ঘেঁষে সাদা রঙের একটা দাগ দিচ্ছে। পরিতোষ উৎসুক হয়ে দাঁড়িয়ে এই ক্রিয়াকলাপ দেখে গুনিন আদেশের স্বরে বললে, কুটিরের ভিতরে চলে যান রায়মশাই, আর বেরোবেন না। আপনি ঢুকলে তবে আমিও ঢুকে দৌড়ের বাঁধন দেব, আর সেই বাঁধন চক্র কেটে কোনো শরীরী অশরীরী কারোর সাধ্য নেই যে ভিতরে প্রবেশ করে। যতক্ষণ আমি জীবিত আছি এই গণ্ডিও অটুট থাকবে। বাইরে হঠাৎ একটা ঝোড়ো বাতাস বইল কুটিরের উপর দিয়ে। পরিতোষ চমকে উঠতেই কঙ্কালি হা হা করে হেসে বললে, কত হাওয়া বাতাস শব্দ বইবে এখন গণ্ডির চারপাশে। কান্নার আওয়াজ আসবে, বীরেনের গলাও পেতে পারেন যে আপনাকে ডাকবে কাতরভাবে। গ্রাহ্য করবেন না, ভয় পাবেন না। একটু পরেই বাইরের ঝড়টা থেমে গিয়ে মনে হলো একটা ক্ষীণ পায়ের শব্দ এগিয়ে আসছে কুটিরের দিকে। পরিতোষ চাপা স্বরে অসহায়ের মতো বলল, বীরু, বীরু আসছে, তারই পায়ের শব্দ, তারই পায়ের শব্দ। পরিতোষ 2 পা এগিয়ে গেলে দোরের দিকে গুনিন তার হাত চেপে ধরে বললে, বীরেন্দ্র আর নেই রায়মশাই, এ তার প্রেত। শক্ত করুন মনকে, সে আসছে আপনাকেই মারতে। ফাঁদে পা দেবেন না, গণ্ডির বাইরে যাবেন না। আমরা ভিতরে ঢোকার পরপরই গণ্ডিমুখ এঁটে দিয়েছি আমি। আমার প্রাণ থাকতে এই গণ্ডিকে কোনো অপশক্তি পার করতে পারবে না। শব্দটা একেবারে কুটিরের গায়ে এসে থামল। সম্ভবত সে গণ্ডিটা টের পেয়েছে। পায়ের শব্দটা কুটিরটাকে আধ পাক ঘুরে থামলো মাটির কুটিরের জানলার কাছে। তারপর ক্ষুদ্র জানলার দুর্বল কাঠের পাল্লায় করাঘাতের মতন শব্দ হলো ঠক ঠক করে। পরিতোষ বাঁশপাতার মতো কাঁপছে। কঙ্কালি একটা ঘটি থেকে 1 আঁচলা মন্তর পড়া জল তুলে নিয়ে পা টিপে টিপে জানলার কাছে গিয়ে সশব্দে পাল্লাটা খুলে জলটা ছিটিয়ে দিল বাইরে। আর হতবাক হয়ে যা দেখলো তাতেই প্রথমবার কঙ্কালির শির দাঁড়াবে শীতল স্রোত নেমে গেল। বাইরে পরিতোষ রায় দাঁড়িয়ে রয়েছে অপ্রস্তুত মুখে। যে জল কোনো প্রেতাত্মার ছায়া শরীরে পড়লে তার ব্রহ্মরন্ধ্র অব্দি জ্বলে যাওয়ার কথা, সেই জল বাইরে দাঁড়ানো মূর্তিটার কোনো ক্ষতিই করেনি। তার হাতে ধরা রয়েছে গুনিনের দেওয়া মণিটা, সেটা এখন দপদপ করে জ্বলছে। গুনিন পিছন ফিরে ঘরের দ্বিতীয় ব্যক্তির উদ্দেশ্যে বলল, এ তুই বাগডমরুর গণ্ডি পেরিয়ে ঢুকলে কি করে? ছদ্মবেশী পরিতোষ হেসে উঠে বলল, সে কি গুনিন, তুই আমাকে ভিতরে তো যত্ন করে আনলি, হ্যাঁ?
তবে ছদ্মবেশী কপটি, দাঁড়া, ঢুকে তো পড়েছিস, কিন্তু এই বাঁধন থেকে বেরোবে কি করে? পরিতোষের মায়া শরীর হিমশীতল স্বরে উত্তর দিল, তোর মৃত্যুর সঙ্গে সঙ্গে বাঁধন কেটে যাবে কঙ্কালি। গুনিন আর চোখে একবার দেখে নিয়ে মন্তর পড়া জলের ঘটিটার দিকে ঝাঁপাতে যেতেই একটা লম্বা হাত এসে সেটা ছিনিয়ে নিয়ে খলখল করে হেসে উঠল। ভিতরে কিছু একটা অস্বাভাবিক করতে উঠেই পরিতোষ রায় বাইরে থেকে একবার জানলা দিয়ে উঁকি দিল। তারপরেই ভয়ানক আর্তনাদ করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এলো পাতাড়ি ছুটতে আরম্ভ করল। দিক ভুলে সে নদীর ঘাটের কাছাকাছি এসে পড়েছে। পরিতোষ লক্ষ্য করল গুনিনের দোয়া মণিটা এখন আর জ্বলছে না। একটা আরামের শ্বাস ফেলল পরিতোষ। আজকের রাতটা হয়তো রেহাই পাওয়া গেল। দূরে কঙ্কালির কুটিরের দিক থেকে রক্ত জল করা গর্জন কানে এলো, আর তারপরই পরিতোষের পায়ের কাছে কঙ্কালির ঘাড় মটকানো বিকৃত লাশটা আছাড় খেয়ে পড়ল। পরিতোষ আতঙ্কে দম বন্ধ করে নদীর ঢালু পাঁক বেয়ে পিছলে নেমে গেল জলের দিকে। যতটা আড়াল করা যায় নিজেকে। মাটির টান শুরু হয়েছে সবে, জলে উল্টো স্রোত শুরু হয়েছে। হঠাৎ কোঁচড়ে থাকা মণিটা আবার দপ করে জ্বলে উঠল। খুব ভয়ানক কোনো অতীন্দ্রিয় শক্তি রয়েছে আশেপাশেই। পরিতোষ প্রাণপণে চাইতে যাচ্ছে আলোটা নিভে যায়, না হলে ঘাতকের চোখে পড়ার সম্ভাবনা। পাড়ের উপরের দিকে কোনো শব্দ না পেয়ে পরিতোষের একবার মনে হলো যদি উপরে কেউ না থাকে তবে মণিটা জ্বলছে কেন। এই ভেবে পিছনে ঘাড় ঘোরানো মাত্রই পরিতোষের হৃৎপিণ্ড একেবারে লাফিয়ে উঠল। অমাবস্যার নিকষ আঁধারে কিছুই ঠাওর হয় না, তবে অতিকায় কুমিরের মতন একটা কালো কুচকুচে নৌকা ঠিক তার পিছনে গা ঘেঁষে এসে দাঁড়িয়ে রয়েছে। তাতে সাদা মতো কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। পরিতোষ তীব্র আতঙ্কে মরিয়া হয়ে চিৎকার করে উঠল, এই এই কে 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 তুই কে তুই? নৌকো থেকে ভরাট স্বরে জবাব এলো, ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দিঘরা। শুনছিলেন কালীগুনিন সিরিজের আজকের গল্প আপাই ঘাতকের আগমন প্রথম পর্ব। দ্বিতীয় তথা অন্তিম পর্ব আগামী শুক্রবার। গল্প পাঠে ছিল কৌশিক। অন্যান্য চরিত্রে ডাক্তার কৌশিক, কঙ্কালী ঠাকুর ইন্দ্রনীল ভাদুরী, পরিতোষ অভিষেক, ভূষণ মলয়, দারোগা কুন্তল, কানাই লিও, মন্দাকিনী রুবিনা, সরজ বৌঠান বর্ষা, ভবতোষ ও ডুবুরি হ্যাপি, রাসবিহারী ও বিষ্ণুচরণ শুদ্ধ সত্য ঘোষ, হরনাথ পাইক ও মাঝি বাল্মীকি, রাধিকাচরণ ও ঠাকুরদাস সৌরভ সেন, লখাইয়ের ঠাকুমা ও দাসী কাব্যশ্রী, সুবোধ এবং অদ্ভুত কণ্ঠ সুযাত্র, বীরেন অর্কপ্রভ এবং কালীপদ মুখোপাধ্যায়ের ভূমিকায় নিহারেন্দু ব্যানার্জি। কভার ডিজাইন দীপক অধিকারী, আবহ ও সম্পাদনা শ্যাডো, প্রযোজনা বিভা পাবলিকেশন, নির্দেশনা টিম বিভা ক্যাফে। গল্পটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা গল্প শুনছেন কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন
আর পেয়ে যান আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন সবার আগে। শুনতে থাকুন বিভাগ ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।